হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওতে আমি কবি অমিতাভ দাশগুপ্ত রচিত খো খো কবিতার নির্বাচিত 7টা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। কিন্তু তোমরা এতক্ষণে থাম্বনেল দেখে বিষয়টা বুঝতেই পেরে গেছো, তবু আবার বলছি, তোমরা আমার যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে সেখানে তোমাদের প্রি বোর্ডের কোয়েশ্চেন প্রশ্নপত্র, যেটা কোয়েশ্চেন পেপার, সেটা পাঠিয়েছিলে এবং সেখান থেকে আমি খো খো কবিতার বেশ কিছু প্রশ্ন তোমাদের জন্য নির্দিষ্ট করেছি এবং তার উত্তরগুলো নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে এসেছি। খো খো কবিতা 2024 ছাত্রছাত্রীদের জন্য অবশ্যই একটা ইম্পর্টেন্ট কবিতা এবং ঠিক সেই কারণেই আজকে আমি প্রথমে এই কবিতাটা দিয়ে শুরু করছি। এবং আমি তোমাদের কাছে আগেও বলেছি, আবারও বলছি, এই যে প্রশ্ন তোমরা প্রি বোর্ডে পেয়েছো সেই বিভিন্ন স্কুলের প্রশ্নগুলোর থেকে নিয়ে বেশ কিছু প্রশ্ন নিয়ে আমি তোমাদের জন্য 2024-এ যে কবিতা গল্পগুলো ইম্পর্টেন্ট সেগুলোর থেকে এক একটা ভিডিও বের করব এবং সেই ভিডিওগুলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখো তাহলে সেই কবিতা বা গল্প থেকে সম্ভাব্য প্রশ্নের একটা ধারণা তোমাদের কিন্তু হয়ে যাবে। যাই হোক, চলো আমরা আজকে শুরু করব আমাদের আজকের প্রশ্নোত্তর। আমার আজকের প্রথম প্রশ্ন, বালিকা তবু উজান ভরা স্বপ্ন করে চুরি। আমি কোনো স্কুলের নাম করছি না, তোমরা শুধু প্রশ্নের উত্তরগুলো দেখো তাহলেই হবে। বিভিন্ন নামি দামি স্কুল থেকেই কিন্তু প্রশ্নগুলো নেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, বালিকাটি কে, তার স্বপ্ন কি? খ, তার স্বপ্নকে উজান ভরা বলা হয়েছে কেন? গ, সে স্বপ্ন চুরি করে কেন? এবং ঘ, সে তার স্বপ্নকে সত্যি করতে কতটা সংগ্রাম করে। 2 + 2 + 3 + 3। আমি এবার প্রথমেই যেটা বলবো, তোমরা যারা পরীক্ষা দিতে চলেছো তারা প্রশ্নপত্র দেখে উত্তর লিখতে শুরু করার আগে কিন্তু অবশ্যই খেয়াল করবে যে কোন প্রশ্নের জন্য কতটা মার্কস দেওয়া হয়েছে। এই যে বালিকাটিকে তার স্বপ্ন কি, দুটো প্রশ্ন আছে, 2 মার্কস, তাহলে অবশ্যই বালিকাটিকে সহজভাবে লিখতে হবে। 1 লাইন 1 লাইন 2 লাইন লিখলেই কিন্তু তোমরা 2 মার্কস পেয়ে যাচ্ছ। যেমন ধরো, কবি অমিতাভ দাশগুপ্ত রচিত খো খো কবিতার উত্তর 24 পরগনার বনগা নামক গ্রামের একটি খো খো খেলুড়ে মেয়ে হচ্ছে কবিতার বালিকা। তার স্বপ্ন কি? প্যারাগ্রাফ চেঞ্জ করো, করে লেখো, তার স্বপ্ন একজন আন্তর্জাতিক স্তরের খো খো খেলোয়াড় হওয়ার। হয়ে গেল, 2 মার্কসের জন্য যথেষ্ট। এরপর খ, তার সেখানে প্রশ্ন দেওয়া হয়েছে তার স্বপ্নকে উজান ভরা বলা হয়েছে কেন। এখানে কিন্তু এই প্রশ্নটা একটু বেশি উত্তর লিখতে হয়, কিন্তু যেহেতু 2 মার্কস দেওয়া হয়েছে কাজে আমরা কিন্তু বিস্তৃত আনসার দেব না, আমরা খুব সহজভাবে আনসারটা দেব। তার স্বপ্নকে উজান ভরা বলা হয়েছে কেন? আমরা জানি উজান শব্দের অর্থ স্রোতের বিপরীত দিকে চলা। এখানে যেহেতু মেয়েটি তার জীবনের যে পরিস্থিতি, একেবারে দারিদ্র, বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে মেয়েটিকে চলতে হচ্ছে, সেই অবস্থায় তার যে ভীষণ স্বপ্ন, সেই স্বপ্ন সফল করা এই উজান ভরার নদীর যে স্রোত উজানের দিকে চলে, সমুদ্রের স্রোতের বিপরীতে নদী যখন চলে তখনই, জোয়ারের বিপরীতে যখন নদী চলে তখনই তাকে উজান ভরা বলছে। কাজে সেই বিষয়টা তুমি ব্যাখ্যা করবে না, শুধু লিখবে অনেকটা উজান ভরা স্রোতের মতোই তার স্বপ্ন, ঠিক সেই কারণে তার স্বপ্নকে উজান ভরা বলা হয়েছে। এরপর, সে স্বপ্ন চুরি করে কেন? এই প্রশ্নের উত্তরটা অবশ্যই খেয়াল করো। এখানে 3 মার্কস দেওয়া হয়েছে, তাহলে তোমাকে একটু বেশি লিখতে হবে। তাহলে লেখো, আমরা জানি একটা কথা আছে যে স্বপ্ন দরিদ্রদের স্বপ্ন দেখা নিষেধ, কিন্তু বাস্তবিক কথাটার কোনো মূল্য নেই, স্বপ্ন যে কেউ দেখতে পারে এবং ঠিক সেই কারণে স্বপ্ন দেখে সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে সেই স্বপ্নের জন্য যে যে বিষয়গুলো প্রয়োজন সেগুলোর সংস্থান হওয়া প্রয়োজন। কিন্তু আমাদের কবিতার যে নায়িকা চরিত্র, ওই বালিকা বনগা নামক গ্রামের যে একেবারে দরিদ্র পরিবারে তার জন্ম হয়েছে এবং সাংঘাতিক একটা আর্থিক সংকটের মধ্যে দিয়ে তার দিন যাপন করতে হয়, সেখানে তার নিজের যে স্বপ্ন আন্তর্জাতিক স্তরে খো খো খেলোয়াড় হবে, সেই স্বপ্নটা সত্যি করা তার পক্ষে অত্যন্ত কঠিন এবং সেই কারণেই তার পক্ষে এই স্বপ্ন সত্যি করা যেহেতু কঠিন, কাজেই তার স্বপ্নটাকে চুরি করার মতো করেই তাকে এগিয়ে যেতে হয় তার নিজের স্বপ্ন সত্যি করার দিকে। সেই কারণেই কবি এখানে স্বপ্ন চুরি করার কথাটা বলেছেন।
এরপরে ঘ প্রশ্ন যেখানে আছে, সে তার স্বপ্নকে সত্যি করতে কতটা সংগ্রাম করে। এখানে এটা কিন্তু একেবারে সাদামাটা প্রশ্ন, ওই কবিতার থেকেই তোমাদের মানে লাইন তুলে লিখতে হবে। বলছে যে সে তার স্বপ্নকে সত্যি করতে কতটা সংগ্রাম করে। মেয়েটি তার স্বপ্নকে সত্যি করতে ভীষণ বড় সংগ্রামে নেমেছে, সেটা আমরা কবিতার মধ্যে থেকেই দেখতে পাই। কারণ বনগাঁর এক ছোট্ট গরিব পরিবারে তার জন্ম, যেখানে তার বাবা চৌমাথাতে হকারি করে সকাল সন্ধে, এবং তার মা এবং সে তার বাড়ির আর্থিক সচ্ছলতা দূর করার জন্য দিনের বেলা ঠোঙা বানায় এবং তার দাদা, একমাত্র দাদা, সে কিন্তু এখনো বেকার। কাজেই বাড়ির আর্থিক সদস্য বলতে, অর্থ রোজগার করার সদস্য বলতে একমাত্র তারা 3 জন। এছাড়াও তার এক বোন আছে যে ক্লাস 5-এ পড়ে, অর্থাৎ ওই পরিবারের মধ্যে শিক্ষার অভাব বড় বেশি, এবং ওই পরিবার ওই ছোট্ট মেয়েটিকে নিয়ে, মানে বাড়ির সবথেকে কনিষ্ঠতম যে সন্তান, তাকে নিয়ে একটা শিক্ষার আলো পরিবারের মধ্যে যাতে আসে তার স্বপ্ন দেখছে। ফলে সাংঘাতিক একটা আর্থিক অনটনের মধ্যে দিয়ে মেয়েটিকে চলতে হয়, এবং সেই আর্থিক পরিস্থিতিকে মোকাবিলা করে রীতিমতো সংগ্রাম করে তাকে তার স্বপ্নের দিকে এগিয়ে যেতে হয়। এরপরে বিকেলবেলা যখন সে প্রচণ্ড ক্লান্ত শরীরে মাঠে গিয়ে খো খো খেলার জন্য অনুশীলন করে, তখন তার শরীর যেন অবসন্ন হয়ে ভেঙে পড়তে চায়, তবুও কিন্তু তার স্বপ্নর জন্য সে কখনোই ভেঙে পড়ে না, সে একইভাবে অনুশীলন করতে থাকে। দেখা যায় যে সন্ধে নেমে আসে, সূর্য ঢলে পড়ে পশ্চিম আকাশে, গ্রামের বিভিন্ন বাড়ি থেকে ভাতের গন্ধ বেরোয় বাতাসে, সেগুলো ছড়িয়ে যায়, এবং সেই গন্ধে মেয়েটির পেটের ভেতরকার নাড়িভুড়িগুলো যেন লাফিয়ে লাফিয়ে ওঠে। কিন্তু তবুও মেয়েটা হেরে যায় না, তার অকৃত্রিম পরিশ্রমের মধ্যে দিয়ে সে এগিয়ে চলে সামনের দিকে তার স্বপ্ন সত্য করবার সংগ্রামের পথে। এইভাবে প্রশ্নটার উত্তর লিখবে। এরপর আমরা চলে যাব পরের প্রশ্নে, যেখানে বলা হয়েছে ভাতের গন্ধে লাফিয়ে ওঠে খিদের নাড়িভুড়ি, বালিকা তবু উজান ভরা স্বপ্ন করে চুরি। আগের প্রশ্নে আমরা বালিকা তবু উজান ভরা স্বপ্ন করে চুরি পেয়েছিলাম, এখানে আরও একটা লাইন এক্সট্রা পেয়েছি। এখানে প্রশ্নগুলো কি দেওয়া হয়েছে? এখানে দেওয়া হয়েছে কার লেখা, কোন কবিতার অংশ, কবি মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসের শ্রুতি লিখন করেন, খ কোন বালিকার কথা এখানে বলা হয়েছে, গ ভাতের গন্ধে তার নাড়িভুড়ি লাফিয়ে ওঠে কেন, ঘ বালিকা তবু উজান ভরা স্বপ্ন করে চুরি, এ কথাটা বলার কারণ কি। এখানে খেয়াল করো কার লেখা কোন কবিতার অংশ, এ প্রশ্ন তোমাদের আসবে না, কারণ তোমাদের প্রশ্নপত্রে কবিতা এবং কবির নাম দেওয়া থাকবে। এরপরে যে প্রশ্নটা দেওয়া হয়েছে কবি মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসের শ্রুতি লিখন করে, এর উত্তর তোমাদের সংকলিতা বইয়েই কিন্তু দেওয়া আছে কবি পরিচিতি অংশে, যে মানিক বন্দ্যোপাধ্যায়ের শেষ উপন্যাস হলুদ নদী সবুজ বন উপন্যাসের শ্রুতি লিখন করেছিলেন কবি। এই ধরনের প্রশ্ন খুব একটা আসে না, কিন্তু কোনো একটি পরীক্ষায় যেহেতু দেওয়া হয়েছে এবং সমস্ত নামি দামি স্কুলের প্রশ্ন থেকেই আমি যেহেতু নিয়েছি, কাজে এই প্রশ্নের উত্তরটা তোমরা অবশ্যই শিখে যেও, যদি আসে তাহলে যাতে ছেড়ে আসতে না হয়। এরপর বলছে কোন বালিকার কথা এখানে বলা হয়েছে। আগের প্রশ্নে তোমরা এটা পেয়েছিলে, বালিকাটি কি, কে, সেখানে তোমরা সামান্য যেটুকু লিখেছিলে তার থেকে আরও একটু বেশি লেখো, যে এখানে বালিকাটির ওই যে তার স্বপ্ন কি ছিল সেটাকে অ্যাড করে দাও, দিয়ে বালিকাটিকে আনসারটা দাও। এরপর বলছে গ ভাতের গন্ধে তার নাড়িভুড়ি লাফিয়ে ওঠে কেন। খেয়াল করবে 3 মার্কসের জন্য কিন্তু প্রশ্নটা দেওয়া হয়েছে, কাজে তোমরা যদি লেখো যে গ্রামের বিভিন্ন মানুষ ভাত ফোটাচ্ছে, তার গন্ধ তার নাকে এসে লাগছে এবং তার প্রচণ্ড খিদে পেয়েছে, তাই তার নাড়িভুড়ি লাফিয়ে উঠছে, তাহলে কিন্তু কখনোই 3 মার্কস পাবে না, অন্তত 1 মার্কস তোমাদের দেওয়া হবে। কাজেই তোমাদের এক্ষেত্রে একটু বেশি লিখতে হবে। কি লিখবে? প্রথমে স্টার্ট করো ভাতের গন্ধে সন্ধেবেলা তার মেয়েটির নাড়িভুড়ি লাফিয়ে ওঠে। কবি বলেছেন যে সকালবেলা মেয়েটি, এরপরে লিখছো, কবি বলেছেন যে সারাদিন মেয়েটি মায়ের সাথে ঠোঙা বানায়, তার পরিবারের দারিদ্র কিছুটা যাতে দূর করা যায় সেই জন্য সে পরিবারের সাহায্য করবার জন্যই এই কাজটা করে। এরপর বিকেলবেলা সে যখন তার খেলার অনুশীলনে নামে মাঠে, সেই সময় সে যথারীতি ক্লান্ত শরীর, অবসন্ন শরীর, তার পা যেন খুলে যেতে চায় শরীর থেকে, তার কবি বলেছেন শিয়ারামের খেলা, অর্থাৎ তার জীবন মরণ খেলার পথে সে এগিয়ে চলেছে, অনুশীলন করছে, সে প্রচণ্ড সংগ্রাম করছে সে, এবং
ঠিক সেই কারণেই প্রচণ্ড খিদে রয়েছে এবং এরপরে বলবে চারিধারে সূর্য ডুবে আসছে, মেয়েটি সেই বিকেল থেকে একভাবে অনুশীলন করছে, চারধারে যখন মানুষ ভাত ফোটাচ্ছে তার গন্ধ বাতাসে ঘুরে বেড়াচ্ছে এবং মেয়েটির নাকে এসে লাগছে এবং সেই গন্ধ যেন মেয়েটি মানে গন্ধ তার নাকের ভেতর থেকে তার পেটের ভেতর যখন প্রবেশ করছে সেই নাড়ি ভুঁড়িগুলো যেন একেবারে বিদ্রোহ ঘোষণা করছে এবং তারা লাফিয়ে লাফিয়ে উঠছে। এ কথাই কবি এই কবিতার মধ্যে বলতে চেয়েছেন। এরপর ঘয়ে আছে বালিকা তবু উজান ভরা স্বপ্ন করে চুরি। দেখো 2 মার্কসের জন্য আগেরবার প্রশ্নটা তোমরা পেয়েছিলে, সেখানে কিন্তু সামান্য উত্তর ছিল। এখানে যেহেতু 3 মার্কসের জন্য আনসার, তাহলে তোমাদের একটু বেশি করে লিখতে হবে। এখানে তোমরা উজান শব্দটাকে একটু এক্সপ্লেন করবে, বলবে যে বেশিরভাগ নদী সমুদ্রে মিলিত হয়, আর যখন জোয়ার আসে তখন সমুদ্রের জলোচ্ছ্বাস একেবারে নদীর দিকে থাকে, কিন্তু নদী তার স্রোতের বিপরীতে কখনো হাঁটে না, নদী তার নির্দিষ্ট গতিতে সমুদ্রে মিলিত হওয়ার জন্য এগিয়ে চলে। অর্থাৎ এই যে স্রোতের বিপরীতে নদীর চলা তাকে উজান বলা হয়। আর আমাদের কবিতার যে বালিকা বনগাঁ গ্রামের যে সেই মেয়েটির কথা এখানে বলা হয়েছে, তার মধ্যে আছে অসংখ্য প্রতিবন্ধকতা। তার পরিবার অত্যন্ত দরিদ্র, তার দাদা বেকার, তার বাবা চৌমাথায় হকারি করে, তার বাড়িতে একজন পড়ুয়া ক্লাস 5-এ পড়ুয়া তার বোন আছে এবং তার মা আছে। এতগুলো সদস্যের মুখে অন্ন জুগিয়ে তোলা অত্যন্ত কঠিন। কাজেই সেরকম একটা দরিদ্র পরিবারের থেকে উঠে এসে তাকে আর্থিক অনটনের সাথে লড়াই করতে হয়। এছাড়া মেয়েটির যে স্বপ্ন আন্তর্জাতিক স্তরে খেলা দেখাবে, সে একটা দরিদ্র ঘরের মেয়ে হয়ে অত বড় স্বপ্ন দেখা অত্যন্ত কঠিন, কিন্তু স্বপ্ন দেখা মিথ্যে নয় এবং আমরা জানি পরিশ্রম করলে তা কখনোই বৃথা যায় না। কাজেই মেয়েটির সেই পরিশ্রম কখনোই অনর্থক হতে পারে না এবং এই যে স্বপ্নটা সে দেখছে সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করা অত্যন্ত কঠিন এবং একেবারে কঠিন হতে পারে কিন্তু অসম্ভব নয়। তাই কবি এখানে স্বপ্নটা চুরি করার কথা বলেছেন, কারণ সাধারণ একটা শব্দ আছে যে দরিদ্র ঘরের মানুষের স্বপ্ন দেখা মানা, কিন্তু বাস্তবে সেই কথাটা কখনোই সত্য নয়। স্বপ্ন সকলেই দেখতে পারে, কিন্তু স্বপ্ন এখানে চুরি করা হচ্ছে বলা হচ্ছে। কেন? কারণ ধনী ঘরের মানুষ যে স্বপ্ন দেখে, এখানে বালিকাটি ওই দরিদ্র ঘরে অসংখ্য প্রতিবন্ধকতার মধ্যে জন্মেও ওই একই স্বপ্ন দেখে চলেছে অবিরত। এর পরের প্রশ্নে চলে যাব। মায়ের সঙ্গে ঠোঙা বানায় বিকেলে খেলে খোখো। প্রশ্ন ক, কে কেন ঠোঙা বানায়? খ, সে কিভাবে সফল হচ্ছে বলে তোমার মনে হয়? গ, তাকে রোখার সাধ্য কারণেই কেন? এবং ঘ, কবি খেলার পাতায় মেয়েটির স্বপ্ন ছেপে রাখতে বলেছেন কেন? এখানে দেখো 2 মার্কসের প্রথম প্রশ্ন, কে কেন ঠোঙা বানায়। এটা একেবারে বই থেকে তোলা প্রশ্ন, যে বনগাঁ গ্রামের সেই মেয়েটি একটি বালিকা, খোখো খেলুড়ে মেয়ে, যে বাড়িতে প্রচণ্ড দারিদ্র অবস্থার পরিস্থিতির জন্য সে ঠোঙা বানিয়ে তার পরিবারকে আর্থিক সাহায্য করতে চায়, সেই কারণেই সে ঠোঙা বানায়। খ, সে কিভাবে সফল হচ্ছে বলে তোমার মনে হয়। আচ্ছা, এখানে 2 মার্কসের জন্য তুমি বেশি কখনোই লিখবে না, লিখবে যে সে অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছে, কিন্তু সে কখনোই হেরে যেতে শেখেনি। সে জানে লড়াই করে তাকে বাঁচতে হবে এবং সেই লড়াই করে বাঁচার জন্য সে প্রতিদিন নিয়ম করে অনুশীলন করে, সমস্ত প্রতিবন্ধকতার সাথে লড়াই করে, সেইভাবে সে নিজের স্বপ্নকে সফল করবে বলে মনে হয়। এরপর গয়ে আছে তাকে রোখার সাধ্য কারণেই কেন। এখানে দেখো তাকে রোখার সাধ্য কারণেই কেন, এর কোনো উত্তর কিন্তু কবি ডাইরেক্ট এখানে দেননি, কিন্তু তোমাকে কবিতা পড়ে বুঝতে হবে। তাহলে প্রথমেই লিখবে ওই বালিকাকে রোখার সাধ্য কারণ নেই বলেই কবি মনে করেন। প্রথমত মেয়েটি একেবারে বনগাঁ নামক একটা প্রত্যন্ত গ্রামের দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছে। পরিবারে শিক্ষার আলো পড়েছে বলে মনে হয় না, কারণ কবি বলছেন মেয়েটির বোন 5-এ পড়ে, মেয়েটির পড়ার কথা বা তার দাদার পড়ার কথা কিছু এখানে বলা হয়নি। কাজেই মেয়েটির বাড়িতে শিক্ষার অভাব রয়েছে এবং অর্থের অভাবও প্রচণ্ড। তাতে বোঝা যাচ্ছে কিভাবে, যে মেয়েটির বাবা চৌমাথাতে হকারি করে, দাদা এখনও বেকার, এবং অর্থের যোগান দিতে মেয়েটিকে এবং তার মাকে ঠোঙা বানাতে হয়। এরপরে মেয়েটি বিকেলবেলা প্রচণ্ড অনুশীলন করে। সেই সময় অনুশীলন করতে গিয়ে কি হয়, ওই যে শিয়ারামের খেলা কিংবা তার হাত পা ঝুমঝুম করা, এই সমস্ত প্রসঙ্গ তুলবে এবং শেষে বলবে যে পরিশ্রম করলে
তার ফল অবশ্যই মিলবে বলেই আমরা বিশ্বাস করি। এক্ষেত্রে মেয়েটিও সে কথা বিশ্বাস করে এবং ঠিক সেই কারণেই তাকে রোখার সাধ্য কারো নেই বলে কবিরও যেমন বিশ্বাস, সমস্ত পাঠকবর্গেরও বিশ্বাস। এরপর ঘ, কবি খেলার পাতায় মেয়েটির স্বপ্ন ছেপে রাখতে বলেছেন কেন? এখানে যেহেতু 4 নম্বরের প্রশ্ন সেহেতু তোমাকে 3 নম্বরের প্রশ্ন সেহেতু তোমাকে একটু বেশি লিখতে হবে। এখানে আবার সেই কথা বলবে যে কবি খেলার পাতায় ওই খোখো খেলুড়ে মেয়েটির স্বপ্নকে ছেপে রাখতে বলেছেন। তার নির্দিষ্ট কোনো কারণ কবিতায় লেখা নেই, তবে আমাদের মনে হয় যে কোনো প্রত্যন্ত গ্রামের দরিদ্র পরিবারের কোনো মেয়ে যখন আন্তর্জাতিক স্তরে খেলার স্বপ্ন দেখে তখন সেই স্বপ্ন ছেপে রাখাই কাগজে মানে সংবাদপত্রে ছেপে রাখাই উচিত। তাতে করে আরও 5 জন উৎসাহিত হবে এবং তারাও তাদের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য নিজের পথে যত বাধা আসুক না কেন সেই বাধা অতিক্রম করে নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাছাড়া অন্য দিক থেকে যদি আমরা দেখি তাহলে বলতে পারি যে কবি চেয়েছেন যে এই ধরনের মেয়ে বাংলার বিভিন্ন আনাচে কানাচে প্রতিনিয়ত জন্মাচ্ছে এবং তাদের খবর কেউ রাখে না। কবি চাইছেন সংবাদপত্রে যদি এই মেয়েটির সংবাদ ছেপে রাখা হয় তাহলে আমাদের শাসক সম্প্রদায় হয়তো এই বিষয়টার প্রতি একটু নজর দেবেন এবং সরকার থেকে যদি এই ধরনের মেয়েদের বা এই ধরনের ছেলেদের সাহায্য করা হয় তাহলে তারা পরবর্তী দিনে এই ধরনের খেলার সুযোগ বেশি করে পাবে এবং তাদের মনের আশাকে বা স্বপ্নকে পূরণ করার জন্য তাদের ইচ্ছেটাও বেশি করে জন্মাবে। এই বিষয়টার জন্য হয়তো সেই স্বপ্ন ছেপে রাখার কথা কবি বলেছেন। এরপর চলে যাব 4 নম্বর প্রশ্নে। সেখানে আছে মেয়ের বাবা সকাল সন্ধে চৌমাথাতে হকার, ছোট্ট বোনটা 5-এ পড়ে, দাদা এখনো বেকার। এখানে প্রথম প্রশ্ন, বক্তাকে, মেয়েটির পরিচয় দাও। খ, আলোচ্য অংশটি পড়ে মেয়েটির পারিবারিক পরিস্থিতি সম্পর্কে কি ধারণা হয়? গ, মেয়েটি কিভাবে তার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে নিজের স্বপ্ন পূরণ করতে চায়? এবং ঘ, কঠিন পরিস্থিতিকে কোনো খেলোয়াড়ের স্বপ্ন পূরণে আমজনতা কিভাবে সাহায্য করতে পারে? প্রথম প্রশ্নে আছে বক্তা কে। এই প্রশ্নের উত্তর তোমরা এভাবেই দেবে যে আলোচ্য কবিতার কবি অমিতাভ দাশগুপ্তই বিষয়টির বক্তা, মানে লাইনটির বক্তা। মেয়েটির পরিচয় দাও, এই একই আনসার যেটা আগে বললাম। পরের প্রশ্ন, আলোচ্য অংশটি পড়ে মেয়েটির পারিবারিক পরিস্থিতি সম্পর্কে কি ধারণা হয়? এখানে আলোচ্য অংশটি পড়ে ঠিক যেটুকু ধারণা হয় সেটুকু ধারণাই দেবে। মেয়ের বাবা সকাল সন্ধে চৌমাথাতে হকার, অর্থাৎ অত্যন্ত দরিদ্র পরিবার তাদের, কারণ তার বাবা চৌমাথাতে হকারি করে সকাল সন্ধে এবং তার ছোট্ট বোন ক্লাস 5-এ পড়ে এবং তার দাদা এখনো বেকার। অতএব পরিবারে রোজগার করার আর তেমন কোনো কেউ নেই এবং কবিতার মধ্যে থেকে আমরা জানতে পেরেছি যে মেয়েটি তার মায়ের সাথে ঠোঙা বানায়, সে কথা কিন্তু এখানে উল্লেখ করবে না, কারণ 2 মার্কসের জন্য প্রশ্নটা করা হয়েছে। শুধু ওই লাইনটাতে যেটুকু পাচ্ছ সেটুকু আনসারই দেবে। আচ্ছা, পারিবারিক পরিস্থিতি মানে দারিদ্র্যের পরিস্থিতির পরিচয় পাই। এরপর গ, মেয়েটি কিভাবে তার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে নিজের স্বপ্ন পূরণ করতে চায়। এটা সম্পূর্ণ কবিতার সারাংশ বলতে পারো। মানে তার আর্থিক পরিস্থিতির যে প্রতিবন্ধকতা, তার মানে জন্মস্থান যেটা বনগা নামক গ্রাম, শহরে জন্মায়নি সে, বার্লিনে যাওয়ার স্বপ্ন দেখা তার পক্ষে কঠিন, কারণ একটা গ্রামকে চিনে সেই খান থেকে মানে সেই গ্রাম থেকে একটা মেয়েকে তুলে নিয়ে আন্তর্জাতিক স্তরে খেলতে দেওয়া হবে এমনটা খুব কঠিন একটা ব্যাপার। কাজে সেই সমস্ত প্রতিবন্ধকতার সাথে লড়াই করে পরের লাস্ট প্যারাগ্রাফে যে লড়াইটার পরিচয় আছে, শিয়ারামের খেলা, হাত ঝুমঝুম পা ঝুমঝুম, এই সমস্ত কথা তোমাকে কিন্তু এই আনসারটাই বলতে হবে। এভাবেই মেয়েটি তার স্বপ্নকে পূরণ করতে চলেছে বা চায়। এরপরে লাস্ট প্রশ্ন, কঠিন পরিস্থিতিতে কোনো খেলোয়াড়ের স্বপ্ন পূরণে আমজনতা কিভাবে সাহায্য করতে পারে? এই যে প্রশ্নটা করা হয়েছে এটা কিন্তু কবিতার কোথাও এর উত্তর নেই, এটা তোমাকে একেবারে বানিয়ে বলতে হবে। কি ধরনের? কঠিন পরিস্থিতিতে কোনো খেলোয়াড়ের স্বপ্ন পূরণে আমজনতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাই কিন্তু ফার্স্ট লাইন হবে যাতে করে তুমি ডাইরেক্ট প্রশ্নে হিট করো। এরপর কি বলবে যে এক সাধারণ জনতা মানে সাধারণ মানুষ যদি চায় একটা বিশেষ সমাজের অনেকটা উন্নয়ন করতে পারে, এক্ষেত্রে আমরা দেখছি যে গ্রামের একটা সাধারণ দরিদ্র পরিবারের মেয়ে হয়ে ওই মেয়েটি
আন্তর্জাতিক স্তরে খেলতে চাইছে, অর্থাৎ বার্লিনে গিয়ে তার খেলা দেখানোর স্বপ্ন। এই স্বপ্ন সত্যি করবার জন্য তার সামনে অসংখ্য প্রতিবন্ধকতা আছে, কিন্তু সেই সময় যদি সাধারণ মানুষ তার পাশে আর্থিক সাহায্য নিয়ে এগিয়ে আসে, অথবা তাকে যদি ভরসা যোগায়, অথবা তার কথা যদি প্রশাসনিক দপ্তরে পৌঁছে দেয়, সরকারের কাছে পৌঁছে দেয়, সংবাদ মাধ্যমের কাছে পৌঁছে দেয়, তাহলে কিন্তু তারা সরকারের থেকে ওই ধরনের মেয়েরা অনেক সাহায্য পেতে পারে। কাজে একটা মেয়ের, দরিদ্র মেয়ের স্বপ্ন পূরণের জন্য আমজনতার ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এভাবেই আনসারটা লিখবে। এরপরে চলে যাব 5 নম্বর প্রশ্নে। তার আগে একটা কথা অবশ্যই তোমাদের বলবো, যে যারা আমার এই চ্যানেল প্রতিদিন দেখছো, তোমাদের জন্যই আজকে আমি কিন্তু এই ভিডিও করছি। এই ভিডিওতে শুধু যে আমি লাভবান তা কিন্তু নয়, তোমরা সকলে লাভবান হবে, এবং তোমরা যাতে লাভবান হও তার দিকে কিন্তু আমি প্রতিনিয়ত দৃষ্টি রাখি। কাজে তোমাদের কাছে আমি অবশ্যই একটা রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার চ্যানেলে আছো অবশ্যই ভিডিও ভালো লাগলে সেখানে একটা লাইক করো, ভিডিওকে শেয়ার করো এবং ভিডিওকে সাবস্ক্রাইব করো। এবং যারা আমার ভিডিও ছেড়ে চলে যাবে, হয়তো আর তোমাদের বাংলা থাকবে না, তাদের কাছেও অনুরোধ করব অন্তত একটা শেয়ার তোমরা করে যেও, যাতে করে একজন সাবস্ক্রাইবার তোমরা আমাকে দিয়ে যেতে পারো ভবিষ্যতে। যাই হোক, চলো আমরা চলে যাব পরের প্রশ্নে। বালিকা তবু উজান ভরা স্বপ্ন চুরি করে। আবার কিন্তু একই প্রশ্ন আমরা পাচ্ছি। এখানে একই প্রশ্ন, বালিকাটির পরিচয় দাও। পরের প্রশ্ন, বালিকাটির পারিবারিক অবস্থার বর্ণনা দাও। আবার সেম প্রশ্ন। পরের প্রশ্ন, উজান ভরা স্বপ্ন বলতে কি বোঝো? 3 নম্বর প্রশ্ন। আমরা 2 নম্বরের ঘয়ে যে আনসারটা দিয়েছি সেম আনসার এখানেও হবে। তারপর বালিকাটির প্রত্যাশা কি ছিল তা পূরণের জন্য সে কি করছে। বালিকাটির প্রত্যাশা কি ছিল সেটা তোমরা জানো, যে সে আন্তর্জাতিক স্তরে খেলতে চায় এবং তার জন্য বার্লিনে গিয়ে একদিন খেলা দেখাতে চায়। তার স্বপ্ন হচ্ছে তার নাম সারা ভারতবর্ষের শুধু নয়, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক, এটাই হচ্ছে তার স্বপ্ন। তা পূরণের জন্য সে কি করছে, তার পারিবারিক অবস্থার চিত্র তোমাকে দিতে হবে এবং তার লড়াইয়ের চিত্র তোমাকে তুলে ধরতে হবে। এরপরে চলে যাব 6 নম্বর প্রশ্নে। আবার প্রশ্নটা কিন্তু একই লাইন তুলে করা হয়েছে। বালিকা তবু উজান ভরা স্বপ্ন চুরি করে। প্রশ্নটা অন্যরকম, বলা হয়েছে ক বালিকাটি কে, ওই বালিকাটির পরিচয়, একই আনসার। খ তার পরিবারের পরিচয় দাও, এখানেও প্রশ্নটা একই। গয়ে বলেছে সে স্বপ্ন চুরি করে কেন, এই আনসারটাও আমি আগে দিয়েছি। কেন স্বপ্ন চুরি করে, তাকে চুরি করতে বাধ্য হতে হয়, কারণ গরিবের স্বপ্ন যা হওয়া উচিত তার বাইরে গিয়ে সে স্বপ্ন দেখছে। যে পথে আছে প্রচুর প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতাকে ডিঙিয়ে তাকে স্বপ্ন জয় করতে হবে, কাজে সেই স্বপ্ন চুরি করার সমান। এরপর উজান ভরা স্বপ্ন বলতে কি বোঝানো হয়েছে, আবার সেম প্রশ্ন। এরপরে শেষ প্রশ্নে আমরা যাব, খেলার পাতায় সেই মেয়েটির স্বপ্ন ছেপে রেখো। এখানে বলা হয়েছে কোন মেয়েটির কথা বলা হয়েছে, মেয়েটির পারিবারিক জীবন কেমন ছিল, তারপর কিভাবে মেয়েটি আমজনতার বড়াই হয়ে উঠেছে, তারপর বলছে খেলার পাতায় কেন মেয়েটির ছবি ছেপে রাখতে বলা হয়েছে। প্রথম প্রশ্নের উত্তর তোমরা পারবে, মেয়েটির পারিবারিক জীবনও পারবে। চলে যাব 3 নম্বর প্রশ্নে, কিভাবে মেয়েটি আমজনতার বড়াই হয়ে উঠেছে। এখানে আমজনতার বড়াই হয়ে উঠেছে বলে কোনো ডাইরেক্ট কথা কিন্তু কবি বলেননি, আমজনতার বড়াই হয়ে উঠবে এমনটাই ধারণা করা হচ্ছে। কাজে প্রশ্নটায় একটু অসঙ্গতি আছে বলেই আমার মনে হয়, তবু ঠিক আছে, যদি প্রশ্নটা এমনভাবেই আসে তোমরা এমনভাবেই আনসার লিখবে যে মেয়েটি আমজনতার বড়াই হয়ে উঠেছে, কারণ মেয়েটির মধ্যে অসংখ্য প্রতিবন্ধকতা, তার পরিবারে প্রতিবন্ধকতা আছে, আর্থিক সঙ্গতির অভাব আছে, সে অত্যন্ত দরিদ্র ঘরের সাধারণ ঘরে জন্মেছে, তার কথা সারা বিশ্বব্যাপী একদিন ছড়িয়ে পড়বে এটা মানে স্বপ্ন দেখাও খুব কঠিন। তারপর বনগাঁর যে গ্রামটার কথা বলা হয়েছে, সেই সময়ে দাঁড়িয়ে বনগাঁর নাম সারা বিশ্ব কি সারা ভারতবর্ষের মানুষও জানে না, সারা পশ্চিমবঙ্গের মানুষও জানে না, কাজেই সেই স্বপ্ন পূরণ করা খুব কঠিন বিষয়। কাজে এরকম স্বপ্ন যে মেয়ে দেখছে, সেই মেয়ে যদি সত্যিই আন্তর্জাতিক স্তরে কোনোদিন পৌঁছে যায়, তাহলে তাকে নিয়ে আমজনতার বড়াই করারই কথা, বড়াই অর্থাৎ প্রশংসা। এরপর খেলার পাতায় কেন মেয়েটির ছবি ছেপে রাখতে বলা হয়েছে, এর আনসার আমি আগে দিয়েছি, নতুন করে বলার কিছু নেই। এবার যে কথাগুলো না বললেই নয়, তাহলে তোমরা খেয়াল করো খোখোর যে কবিতাটা, তার থেকে তোমরা যে প্রশ্নগুলো অবশ্যই শিখবে, খোখো খেলাটা কি শিখবে,
খোখো নামকরণের সার্থকতা শিখবে, খোখো খেলুড়ে মেয়েটির পরিচয় শিখবে, তার পারিবারিক আর্থিক পরিস্থিতির অবস্থা যে তার পরিচয় শিখবে, তার স্বপ্নের পরিচয় শিখবে, উজান ভরা যে স্বপ্ন তার কারণ শিখবে এবং প্রত্যেকটা শব্দের মিনিং শিখবে। তাহলে কিন্তু কবিতার কোথাও তোমাদের কোনো সমস্যা হবে না। তাহলে চলো আমাদের আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।